আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক সকল কর্মসূচিতে অংশগ্রহণ করি, ফলে সরকারের টার্গেটটাও থাকে। জুলাই আন্দোলনেও 21শে জুলাই আমাকে গ্রেফতার করা হয় এবং 10 দিন আমি ডিবির অফিসে রিমান্ডে ছিলাম। চিন্তা করেছিলাম যে এবার তো দীর্ঘদিন জেলে থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে আলোচনাও করছিলাম যে এবার তো সহজে ছাড়বে না, দীর্ঘদিন জেলে থাকার পরিবেশ তৈরি করতে হবে, এবার কীভাবে থাকা যায়। বিএনপির নেতৃবৃন্দ সকলেই ছিল, আমাদের সব নেতৃবৃন্দ ছিল। আল্লাহর মেহেরবানি যে আমাদের বেশি দিন জেলে এবার থাকতে হয় নাই। 5ই আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে এবং 6ই আগস্ট আল্লাহর মেহেরবানি মুক্তি পেয়েছে। এরপর থেকে আমাদের অবাধ কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু নানান ব্যস্ততার কারণে আমরা সাংবাদিকবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করতে পারি নাই। তো দীর্ঘদিন থেকে আমার চিন্তা ছিল যে ইসলামপুর সাংবাদিকবৃন্দের সঙ্গে একটু বসা দরকার, সে কারণেই মূলত আজকের আয়োজনটা। এখানে আমাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বক্তৃতা তা নাই, এটা নিছক একটা সৌজন্য সাক্ষাৎ, যা আপনাদের সঙ্গে একটু মেশা, পরিচিত হওয়া, সাক্ষাৎ করা, এটাই। এবং আমি আশা করছি এর মাধ্যমে আপনাদের সঙ্গে এখন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগটা শুরু হলো, আমরা পরস্পরের মত বিনিময় করবে। আর আমিও যেহেতু সংবাদ জগতের সঙ্গে জড়িত, আর ছাত্রজীবন থেকেই আমি পত্রপত্রিকায় লেখালেখি করি, সংবাদপত্রের সঙ্গে আমি ছাত্রজীবন থেকেই জড়িত, সেই কারণে সাংবাদিকদের সঙ্গে মেলামেশা এটা আমার ইন্টারেস্টেড বিষয়, পছন্দের বিষয়। তারপরে আপনার এখন যে পট পরিবর্তন হয়েছে, এই পট পরিবর্তনের পটভূমি তো আপনারা জানেন। সেক্ষেত্রে আগামী দিনে আমাদের এই বাংলাদেশটিকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ার পরিকল্পনা জামাত ইসলামীর আছে, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে জামাত ইসলামী আগামী দিনে এই দেশের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। এবং সেই পরিবর্তনটা নিছক শুধু ক্ষমতার হাত বদল নয়, আমাদের টার্গেট হলো আদর্শিক পরিবর্তন। এক দলের পরিবর্তন শুধু আরেক দল ক্ষমতায় আসা, এটাই আমি মনে করি জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল রাজনীতি, দেশের শাসন ব্যবস্থা একটা গুণগত পরিবর্তন। আমরা সেই গুণগত পরিবর্তন দেখতে চাই এবং সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই, মানবিক বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অবিচার থাকবে না, যেখানে সকল নাগরিকের পাওনা যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। সেরকম একটা বাংলাদেশ আমরা গঠন করতে চাই এবং এ লক্ষ্যে আমরা আগামী দিনের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা আশা করছি যে সেই নির্বাচনটা আমাদের ফেয়ার হবে, স্বচ্ছ হবে। আগের মতো দিনের ভোট রাইতে হবে না, প্রার্থীবিহীন নির্বাচন হবে না, আমি এবং দামি দিয়ে নির্বাচন হবে, এটা আমরা আশা করছি। তো আমাদের দাবি এটাই, মৌলিক দাবি, যে নির্বাচনের আগে সংস্কার সাধন করতে হবে। নির্বাচন ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায়, প্রয়োজনীয় সব জায়গায় এমন সংস্কার সাধন করতে হবে যেন ভোট চোর আর ভোট চুরি করার সুযোগ না পায়, এমন সিস্টেম আমাদের প্রবর্তন করতে হবে। এটা আমাদের মৌলিক দাবি। আমরা নির্বাচন যেমন দ্রুত চাই, তার আগে আমরা চাই যে নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে, এটা আমাদের একটা দাবি। তো সেক্ষেত্রে আমরা অবাধ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে আপনারা জেনেছেন যে জামাত ইসলামী 300 আসনের নমিনেশন ঘোষণা করেছে এবং 300 আসনে আমরা ইনশাল্লাহ আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করব।
ইসলামপুরেও আমরা নমিনেশন ঘোষণা করেছি। এখানে পার্লামেন্টের বোর্ড যেটা আছে এটা আমাদের অনেক আগেই ইসলামপুর সহ সারা দেশে নমিনেশন ঘোষণা করা হয়েছে। আমাদের সারা দেশের সঙ্গে ইসলামপুরও আমাদের একটা টার্গেট, ইসলামপুরে একটা গুণগত পরিবর্তন হওয়া দরকার, রাজনৈতিক ধারা পরিবর্তন হওয়া দরকার, এমন রাজনৈতিক ধারা পরিবর্তন করা দরকার যে রাজনীতি হবে জনকল্যাণে এবং সমৃদ্ধ ইসলামপুর গড়ার লক্ষ্যে। আমাদের পরিকল্পনা আছে যে আমরা যদি জনগণের সমর্থন পাই, আল্লাহর রহমতে বিজয় লাভ করতে পারি, তাহলে একটি আমাদের স্লোগানই হলো আধুনিক এবং সমৃদ্ধ ইসলামপুর গঠন। এটা আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করছি। আমরা আরেকটি জিনিস জামাত ইসলামের মূল লক্ষ্য, সেটা হলো যে দীর্ঘ 15 বছর অবাধ মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সাংবাদিকদেরও স্বাধীনতা ছিল না, সংবাদপত্রেরও স্বাধীনতা ছিল না, নিষিদ্ধ ছিল না কিন্তু, এবং সেটা ওপেন কোনো সেন্সরশিপও ছিল না। কিন্তু আপনারা জানেন যে আসলে কীভাবে নিয়ন্ত্রণ করা হতো। আমরা চাই যে অবাধ উন্মুক্ত সংবাদ জগৎ প্রতিষ্ঠিত হোক, যেখানে সকলে অবাধে মত প্রকাশ করতে পারবে। আমাদেরও মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, সেই কারণে মত প্রকাশের স্বাধীনতার প্রয়োজনীয়তা আমরাই বেশি অনুভব করি, যেহেতু আমাদের মতামতের স্বাধীনতা বেশি হরণ করা হয়েছে। এজন্য আমরা একটি অবাধ উন্মুক্ত এবং স্বাধীন সংবাদ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, সেটারও আমরা আশা করি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে সংবাদপত্রের জগতে কিছু কথা আছে, আমি সাংবাদিক হিসেবে সেটা অনুভব করি, হলুদ সাংবাদিকতার কথা আছে। এটা কিন্তু সাংবাদিকদের কারণেই হয়েছে, মুষ্টিমেয় কিছু সাংবাদিকদের এই অপকর্মের কারণে যেটা হয়, গোটা সংবাদ জগৎকে মানে একটা মন্দ বিশেষণ দেওয়া হয়। তো এখন আশা করি যে সেটা হবে না ইনশাআল্লাহ। আর 5ই আগস্টের বিপ্লবের পর সংবাদ জগতে অনেকটা একটা পরিবর্তন এসেছে, আপনি এনেছেন পরিবর্তনটা, যেখানে সকলের মতামত তুলে ধরা হচ্ছে, কম বেশি যাই হোক। এই সংবাদ জগতের একটা ভালো লক্ষ্য আমি মনে করি। তা আমি আশা করব যে আগামী দিনেও আমরা সকলে মিলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করব, জনকল্যাণে আমরা সংবাদ প্রচার করব, এবং সকলে মিলে দেশ গড়ার কাজ কী সেগুলোকে আমরা জনসমক্ষে উপস্থাপন করব। তা আমাদের কিছু পরিকল্পনা আছে, সেগুলো আমরা সময় মতো আপনাদেরকে ইনশাআল্লাহ আবার জানাবো, হয়তো নির্দিষ্ট আকারও আপনাদের সামনে উপস্থাপন করব আমরা। তো এখন আপনাদের সঙ্গে মত বিনিময়ের উদ্দেশ্যটা হলো যে আমরা ইসলামে মিলেমিশে কাজ করতে চাই, সকলকে নিয়ে কাজ করতে চাই, এবং আমরা যে কাজ করছি সেই কাজে আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতা কামনা। এটি আমাদের আজকের মত বিনিময়ের মূল লক্ষ্য। এরপরে আমি যে বিষয়টা উপস্থাপন করতে সেটা হলো যে আমাদের ইসলামপুর তো বলা চলে অনেকটাই অনুন্নত একটা উপজেলা, এটা বোধহয় অস্বীকার করার উপায় নেই। পার্শ্ববর্তী উপজেলাগুলো যেভাবে উন্নয়ন হয়েছে, আমাদের উপজেলার উন্নয়ন সেভাবে হয়নি। আমি কিছুদিন আগে ঢাকাস্থ ইসলামপুর সমিতির সভা ছিল, আমাকে এই প্রথমবার দাওয়াত দেওয়া হয়েছিল, আগে কখনো আমাকে দাওয়াত দেওয়া হয় নাই। সেখানে নজরুল ইসলাম খান সাহেব ছিলেন, আমাদের সচিব সাহেবও ছিলেন, বাবু ভাইও ছিলেন, সব নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আমি সেখানে একটা কথাই বলেছিলাম যে আমাদের ইসলামপুরে তো নেতার অভাব ছিল না, বড় বড় পদে তো আমাদের লোকজন ছিল, জাতীয় পর্যায়ে তো আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল, কিন্তু আমরা ইসলামপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন পাই নাই। তাদের কাছে আমাদের আশা ছিল, যে অবস্থান তাদের ছিল সে অবস্থান থেকে আমাদের ইসলামপুরটা আরও উন্নত করার আকাঙ্ক্ষা আমাদের ছিল, কিন্তু আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত উন্নয়নটা পাই নাই বলে যে আর হবে না তা তো না। আগামী দিনে আমরা ইনশাল্লাহ সবাই মিলে উন্নয়নটা করার চেষ্টা করব।
আমরা সবাই মিলে আমাদের ইসলামটাকে গড়তে চাই, এটা হলো আমাদের মূল কথা। পশ্চাৎপদ ইসলামকে আমরা টেনে সামনে আনতে চাই। আমাদের বক্তব্য চলুন আমরা সবাই মিলে ইসলামটাকে গঠন করি, সুন্দর পরিবেশ তৈরি করি। এরপরে আমাদের লক্ষ্য হলো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা এবং সকলের সমান নিরাপত্তা নিশ্চিত করা। এটা আপনারা সচেতন বিবেক হিসেবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। জামাত ইসলামী যেদিন আগস্টের বিপ্লবটা হয় তার আগেই উপলব্ধি করেছিল যে বিপ্লবের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত সারা দেশে লুটপাট করতে পারে, তারপরে আমাদের অমুসলিম ভাই যারা আছে তাদের উপরে নির্যাতন করতে পারে, মন্দির ভাঙচুর করতে পারে। এটা আমরা আগেই আন্দাজ করেছিলাম। ফলে জামাত ইসলাম কিন্তু সারা দেশে পাহারা বসিয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন, মন্দির আমরা পাহারা দিয়েছি, হিন্দুদের গ্রামগুলো আমরা পাহারা দিয়েছি, যাতে কোনো দুর্বৃত্ত আমাদের এই অমুসলিম ভাইদের ক্ষতি করতে না পারে। এবং আমি 6 তারিখে ছাড়া পেয়েছি, 9 তারিখে আমি ইসলামপুরে এসেছি। এসে আমাকে যে অভ্যর্থনা দেওয়া হয়েছিল সেখান থেকে সরাসরি মন্দিরগুলোতে গিয়েছি। প্রত্যেক মন্দির আমি পরিদর্শন করেছি, তাদের সঙ্গে মত বিনিময় করে তাদের সুবিধা অসুবিধাগুলো জেনেছি। পূজার সময় আমি আবার তাদের কাছে গিয়েছি, পূজায় কোনো সমস্যা আছে কিনা। তারা বলছে যে না, আলহামদুলিল্লাহ এবার সুন্দর অবস্থানে আছে। সুতরাং আমাদের এটা একটি লক্ষ্য। ইসলামের মূল কথা হলো ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, সকল মানবতার জন্য ইসলাম। কিন্তু আমরা মুসলমানরা তৈরি করি নেই, ইসলাম তো তৈরি করেছে আল্লাহ। তা আল্লাহ তো সকলেরই স্রষ্টা, উনি তো শুধু মুসলমানদের স্রষ্টা না, উনি মুসলমানদের যেমন স্রষ্টা, হিন্দুদেরও স্রষ্টা, বৌদ্ধ খ্রিস্ট সকলেদেরও স্রষ্টা। সুতরাং তার আইন তো সকলের জন্যই প্রযোজ্য এবং তার আইনটা কায়েম হলেই তো সকলের জন্য কল্যাণ নিশ্চিত হবে। তা আমরা বলি যে সূর্য আল্লাহর তৈরি, আল্লাহর এই তৈরি সূর্য কিন্তু শুধু মুসলমানদের আলো দেয় না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আলো দেয়। আল্লাহর তৈরি বাতাস শুধু মুসলমানদের কল্যাণ করে না, সকলকেই কল্যাণ করে। আল্লাহর তৈরি পানি কিন্তু শুধু মুসলমানদের উপকার করে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই উপকার করে। এই জন্য ইসলামটা হলো মানবতার ধর্ম, সার্বজনীন ধর্ম, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা কায়েম হলে সকল পেশার মানুষের, সকল মতের মানুষের, সকল চিন্তার মানুষের, সকল ধর্মের মানুষের কল্যাণ। কিন্তু এই কথাটা আমরা বুঝি না। আমরা মনে করি এটা মুসলমানদের ধর্ম, এটা মুসলমানদের জন্যই প্রযোজ্য, অন্য কারোর জন্য প্রযোজ্য না। এই সীমাবদ্ধতা আমাদের অনেকের মধ্যেই আছে। তা আমরা এই বিষয়গুলোকে পরিষ্কার করতে চাই যে বাংলাদেশে যারা বাস করে তারা সকলেই বাংলাদেশি, তার ধর্ম কি বর্ণ কি এটা বিবেচনার বিষয় আমরা মনে করি না। মুসলমান হিসেবে আমরা ইসলামকেই পালন করব, কিন্তু ইসলামে অমুসলিমদের সকল অধিকার স্বাধীনতা দেওয়া আছে। তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, ইসলামের কথা। তাকে কোনো নির্যাতন করা যাবে, ইসলামের কথা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূর পর্যন্ত বলেছেন যে যদি ইসলামী রাষ্ট্রে কোনো ব্যক্তি অমুসলিম নাগরিককে অত্যাচার করে, অন্যায় করে, জুলুম করে, তাহলে আমি রাসূল নিজে কালকে আমাদের দিনে বাদী হয়ে আল্লাহ দরবারে তার বিরুদ্ধে নালিশ করব, মামলা দায়ের করব। এত কঠিন কথা বলা আছে। কিন্তু একদল আবেগী মুসলমান এই বিষয়গুলো না জানার কারণে ধর্মীয় উন্মাদনায় মেতে ওঠে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশকে সেখান থেকে অনেকটাই মুক্ত রাখতে পেরেছি এবং ইসলামপুরকে আমরা সেখান থেকে মুক্ত রাখতে পেরেছি। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি, আমরা যে লক্ষ্যে আমরা কাজ করছি, আমরা মনে করি সেই লক্ষ্য বাংলাদেশে বাস্তবায়িত হলে বাংলাদেশে একটি সহ অবস্থানের পরিবেশ তৈরি হবে, সুন্দর পরিবেশ তৈরি হবে। এবং জামাত ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য দুর্নীতিমুক্ত, অন্যায়মুক্ত, জুলুমমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়া, যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশ উন্নত হতে 5 বছর লাগবে না ইনশাআল্লাহ। এটা আমাদের ধারণা। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এই কী পরিমাণ দুর্নীতি হয় আমাদের দেশে। বিগত 15 বছরেই শুধু নাকি আপনার 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য। তাহলে দুর্নীতির পরিধিটা কী পরিমাণ এটা আমরা এখান থেকে আন্দাজ করতে পারছি। তা আমরা মনে করি যে দুর্নীতিগুলোকে যদি থামানো যায় তাহলে বর্তমান যে অর্থনীতি বাংলাদেশে আছে
এটাকে দিয়েই বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। এই কারণে জামাত ইসলামী আগামী দিনে বাংলাদেশের শাসনভার নিতে চায়। কারণ সকলকেই দেখা হয়েছে, কিন্তু দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে কেউ কাজ করে না, ওই গিয়ে দুর্নীতিতেই জড়িয়ে পড়ে। তো আলহামদুলিল্লাহ জামাত ইসলামী এই দুর্নীতির বিরুদ্ধেই আমাদের কথা, আমাদের স্লোগানই তো হলো আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। তা আল্লাহর আইনের ক্ষেত্রে কেউ প্রশ্ন তুলেন যেটা মুসলমানদের আইন, এটা ঠিক না। আল্লাহর আইন মানে হলো সকলের জন্য তৈরি করা আইন। নির্ভুল নিরপেক্ষ আইন হলে কেবলমাত্র আল্লাহর আইন, কারণ তিনি সকলের স্রষ্টা, সকলকে তিনি রিজিক দেন, সকলকে তিনি আলো বাতাস দেন। সুতরাং তার আইনটাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য। মানুষের তৈরি আইন নির্ভুলও হবে না, নিরপেক্ষও হবে না, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করে। আর তারা নিরপেক্ষ নয়, যে দল আইন তৈরি করে তার পক্ষে তৈরি করে আর বিরোধীদের বিপক্ষে তৈরি করে। এটাই বাংলাদেশের সংবিধান আমরা দেখেছি, এবং এই কারণে বাংলাদেশের সংবিধানকে 18 বার পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হয়েছে। আমি আমার আলোচনা বাড়াবো না, আপনাদের কাছে আমি দোয়া চাই আগামী দিন আমরা যেন দেশ এবং জাতির খেদমত করতে পারি, বিশ্ব ইসলামবাসীর খেদমত করতে পারি, এবং আপনাদেরকে নিয়ে আপনাদের সঙ্গে মিলেমিশে যেন চলতে পারি, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি। এবং এরপর থেকে আমাদের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। আজ থেকে আমরা সাংবাদিক বন্ধুগণের সঙ্গে সূচনা করলাম, এরপরে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আরও বেশি আপনাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব, আপনাদের সঙ্গে মেশার চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে মত বিনিময় করার চেষ্টা করব, ও আপনাদেরকে নিয়ে আমরা পথ চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথাগুলো বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেনা হয়েছিল 5-6 সালে মনে হয় ভোট, মানে কিছু সহযোগিতা সবাই করছে আলহামদুলিল্লাহ, রিপেয়ারিং করছে। হ্যাঁ, মোহাম্মদ বাবু সাহেব জমি ক্রয় করে দিচ্ছে এবং ভবন করে দিচ্ছে, বা ভালো একটা সহযোগিতা করেছে। হ্যাঁ সেটাই তো, বন্ধু মহিলাদের আরো বেশি সহযোগিতার সুযোগ ছিল, সুযোগ ছিল। আমি আপনাদের যে কথাটা আসলে মতো লোকজন করে দিল, সবাই এখানে সব লোকই থাকে। আলোচনা শেষ তো আসলে হ্যাঁ, কোন খুলে গেলে এই প্রেস ক্লাব ঘুমের কারণ নাকি তোরা বলবি না প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের জমি যাতে গেলে যাবে এই ভ্রমণ করে দিতে, তাহলে ওই ফাইল গেলে এই ইসলামপুরের 4 লক্ষ 4.5 লক্ষ মানুষ যা আছে সবাই একই। শুধুই তাই না, জাতীয় প্রেস ক্লাবের যেমন আমার অধিকার আছে, এখানেও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের অধিকার আছে সেটাই।